যেটা হবে সেটা যদি ইন্টারনাল ভিতর থেকে যদি এক ধরনের উত্থান না হয়, তাহলে সেই রিজিম চেঞ্জ বাইরে থেকে করা ডিফিকাল্ট। মনে রাখতে হবে ইরান কিন্তু একটা অনেক বড় দেশ। শুধু বড় দেশ নয়, অত্যন্ত একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত জায়গায় ইরানের অবস্থান। সবচেয়ে কৌশলগত জায়গা হচ্ছে যে ইরানের হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেইট, যেখান থেকে বিশ্বের প্রায় 30% ফিউল আপনার প্রতিদিন পাস হয়, এবং বিশ্বের 20% অফ জ্বালানি আপনার ওই অঞ্চল থেকে পাস হয়ে এক্সপোর্ট হয়ে থাকে। এবং হরমুজে যে অবস্থা, হরমুজের নর্থ হচ্ছে ইরানিয়ান কন্ট্রোল, সাউথ হচ্ছে ওমান কন্ট্রোল। কাজেই এটা যেমন একদিকে স্ট্র্যাটেজিক, আরেকদিকে আপনাকে চিন্তা করতে হবে ইরানের যে বর্ডার, ইরানের বর্ডার পাকিস্তানের সাথে আছে, ইরানের বর্ডার আফগানিস্তানের সাথে আছে, ইরানের বর্ডার কিছুটা টার্কির সাথে আছে, ইরানের বর্ডার আজারবাইজানের সাথে আছে, এদিকে সৌদি আরবিয়া, ওমান এবং অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর সাথে আছে, কাতারের সাথে আছে। কাজে এই সম্পূর্ণ জায়গাটা যদি আপনি দেখেন, ইরান ইজ ওয়ান অফ দি লার্জেস্ট কান্ট্রি এই অঞ্চলের মধ্যে। শুধু লার্জেস্ট না, ইরান সিভিলাইজেশনের দিক থেকে 2,500 বছর পুরনো একটি জনপদ। সেই জায়গাতে ইরানের ইম্পর্টেন্সটা অনেক বেশি স্ট্র্যাটেজিক্যালি। কাজেই এটা আপনার ছোটখাটো দেশ নয় যে আপনি বললেন রিজিম চেঞ্জ, যেটা ভেনেজুয়েলার মতো করতে পারলেন। ভেনেজুয়েলাতে সম্ভব হয়েছিল যে তারা সেকেন্ড ম্যান তৈরি করেছিল আগের থেকে, কিন্তু এখানে কোনো সেকেন্ড ম্যান তৈরি করেনি। বরং আমি যেটা মনে করি, আয়াতুল্লাহ খামেনির এই ধরনের মৃত্যুর পরে উনি এখন একটা বড় শহীদি পর্যায়ে চলে গেছেন। সেই জায়গাতে ইরানের লোকজন একটু ওই ধরনের সম্পূর্ণ জনগোষ্ঠী যে ইরানিয়ান রিজিমের বিরুদ্ধে আছে তা নয়, বা কিছু সংখ্যক ডেফিনেটলি আছে, বিশেষ করে যারা ইরান ছেড়ে বিদেশে চলে গেছেন শাহের সময়, তারা তো আছেনই। ইরানের মধ্যেও কিছু কিছু জায়গায় আছে যেখানে মানে অ্যান্টি রিজিম কিছু জনগণ আছে। কাজেই এরা যে একেবারে রাস্তায় নেমে পুরো রেভলিউশন করে এন্টায়ার সিস্টেমকে পরিবর্তন করতে পারবে, এখানে আমার যথেষ্ট সন্দেহ আমি পোষণ করছি। যেটা আমি মনে করি যে ইরানের প্রথমে ইন্টারন্যাশনাল না গিয়ে আমি যদি বলি, ইরানে কিন্তু অনেক জাতিগোষ্ঠী আছে, এবং এই জাতিগোষ্ঠীর মধ্যে প্রধান আছে আপনার কুর্দ, আজারি, তুর্কিক এবং বেলুচি মেইন, আরো আছে ছোট ছোট। কিন্তু আজারি যারা আজারবাইজানের একাংশ ইরানে, কুর্দ আপনি জানেন কুর্দ চারিদিকে ছড়িয়ে আছে, ইরানে আছে, টার্কিতে আছে, আপনার ইরাকে আছে এবং সিরিয়াতে আছে। তো এই কুর্দিস্তান বলতে যে জায়গাটা একসময় ছিল, তার কিছু পোর্শন কিন্তু ইরানে আছে। এখন যেটা ভয় সেটা হচ্ছে যে যদি ওভার পাওয়ার করে, যদি সেখানে একটা ভিতরে সিভিল ওয়ার শুরু হয়, তাহলে ইরানে একটা এথনিক্যাল ওয়ারও শুরু হতে পারে। বেলুচিস্তানে, যদিও বেলুচিস্তান সংখ্যা অনেক কম, পার্সেন্টেজ 3 to 5%, কিন্তু মনে রাখতে হবে এই বেলুচিস্তান কিন্তু আপনার সংযুক্ত পাকিস্তান, বেলুচিস্তান এবং এ পোর্শন অফ আফগানিস্তান। আফগানিস্তানের সাথে ইরানের একটা লম্বা চড়া বর্ডার আছে। তো এইখানে যদি আমি বলি কুদসরা আছে 10%, যেগুলো নর্থ ওয়েস্টে। তুর্কিক আছে 18%, আজার ইজ ম্যাক্সিমাম 24%, এবং বেলুচি আছে 2 to 3%। এইখানে যদি এথনিক মাইনরিটির ভিতরে যদি এটা সিভিল ওয়ারের মতো করায় ওয়েস্টার্ন হয়, তাহলে ইরান আই এম অ্যাফ্রেড এই ধরনের এথনিক্যাল ওয়ারের মধ্যে চলে যেতে পারে। তাতে যেটা হবে, এন্টায়ার মিডল ইস্ট আরো 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 অস্থির অবস্থায় থাকবে, যেটার এফেক্ট পড়বে হোল ওয়ার্ল্ডে। এখনই পড়ছে, এখনই তো পুরো বিশ্বে একটা প্রভাব পড়ছে। আপনাকে দেখতে হবে যে এই জায়গা দিয়ে 20% অফ অয়েল
এবং লিকুইড গ্যাস প্রতিদিন হুম, বের হচ্ছে বিভিন্ন জায়গায়। এই ওয়ান অফ দি মোস্ট বড় ডিপেন্ডেন্ট হলো কিন্তু চায়না। হুম, ইরানিয়ান অয়েল চায়নার ডিপেন্ডেন্ট। ভারত কিছু কিছু নেয়, রাশিয়া কিছু কিছু নিচ্ছে, অন্যান্য দেশ কিছু কিছু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মাঝখানে নিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় হলো যে কাতার, যে কাতারের আপনার আপনার সবচেয়ে বড় এক্সপোর্ট হচ্ছে লিকুইড গ্যাস। এই লিকুইড গ্যাস কিন্তু পাস হয় এখান থেকে। এবং লিকুইড গ্যাস ফিল্ড যেটা, গ্যাস ফিল্ডটা কিন্তু ভাগাভাগি ইরান এবং কাতার। ইরানিটা ডেভেলপ করেনি, কাতারটা ডেভেলপ করেছে। এটা হচ্ছে নর্থ ডোম আপনার ফিল্ড। তো কাজেই হুম, কাতারের এক্সপোর্ট, মেইন এক্সপোর্ট কিন্তু আপনার ইরান থেকে। 93 মিলিয়ন ব্যারেল অল দ্য টাইম। এইটা যেটা এফেক্ট করবে সেটা হচ্ছে বিশ্বে এই সাপ্লাইয়ের চেইনের ডিসরাপশনের কারণে আপনার খুব তাড়াতাড়ি দেখা যাবে যে অয়েল প্রাইস বেড়ে গেছে। অয়েল প্রাইস বাড়া মানে অল কমোডিটি উইন এফেক্টেড। বাংলাদেশের মতো দেশে যেটা আমরা টোটালি ডিপেন্ডেন্ট, আমরা প্রায় প্রায় 100% তেল আমরা আনি, বেশিরভাগই আমরা মিডল ইস্ট থেকে আনছি। সেই জায়গাতে যদি সাপ্লাই চেইন ডিসরাপ্ট হয়, তাহলে আমাদের মতো দেশে ইনফ্লেশনটা হবে, সেটা বর্তমান নতুন সরকারের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ হবে এটাকে মোকাবেলা করা।